এতটা লং গ্যাপে আজকে আবার আসলাম আপনাদের সাথে। আমি যেহেতু আমার সমস্ত বিষয়ই প্রায় ভাগ করে নিই আপনাদের সাথে, সে কারণেই এটাও শেয়ার করলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই মিমের আত্মার শান্তি কামনা করবেন, ওর একটি উন্নত মানের নতুন জীবন কামনা বা প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে। ও অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং মানে কি বলবো, এত শান্ত বিড়াল হিসেবে, এত শান্ত বিড়াল যে কখনো কোনোদিনও চুরি করেনি, কখনো কোনো কিছু ভাঙেনি, মানে এত নিরীহ একটা বিড়াল যে সাধারণত এরকম দেখা যায় না। তো ও হয়তো পরবর্তীতে ওর মানব জন্ম হতে পারে বা যাই হোক না কেন, ওর যেন আর বিড়াল জন্ম না হয়, কারণ ওর মানে চাল চলন হাবভাব সব কিছুই ছিল খুবই উন্নত মানের, পরিণত, বুদ্ধিমান, এরকম একটা ব্যাপার ছিল। আর ওর কোনো নেতিবাচক গুণ ছিল না, সবই ওর ইতিবাচক গুণ ছিল। সে কারণেই আপনাদের কাছে অনুরোধ, সবাই প্রার্থনা করবেন যাতে ওর উন্নত যোনিতে পরবর্তী জন্মটা হয়। সকলকে শীতের একরাশ ভালোবাসা জানিয়ে এবং উষ্ণ ভালোবাসা জানিয়ে আজকের গল্প বা ঘটনাগুলো বলা শুরু করছি। আজকের যে প্রথম ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার একটা ঘটনা। আপনারা সবাই উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির নাম শুনেছেন। এবার এই যে গল্পটি বা ঘটনাটি, এই ঘটনাটি হচ্ছে বেশ পুরনো, মানে ওটা কত সাল আমি বলছি, ১৯৭৫-৭৬ এরকম সময়কার ঘটনা। সেই সময় ওই নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, টিটাগড় এই সমস্ত অঞ্চল দিয়ে প্রচুর চটকল ছিল। এবার এই চটকলগুলো তখন মানে রমরমিয়ে ব্যবসা করত, প্রচুর শ্রমিক সেখানে কাজ করত, ৩টে শিফট সেখানে হতো। সাধারণত একটা হচ্ছে ৬টা ২টো এরকম একটা শিফট হতো, আবার ২টো ৮টা একটা শিফট হতো, আবার ৮টা ২টো এরকম একটা শিফট হতো, ৩টে বা ৪টে শিফট হতো এরকম। মোট কথা একটা শিফট হতো, ৬টা ২টো এরকম একটা শিফট হতো। ৬টা ৭ ৮ ৯ ১০ ১১ 12 ১, হ্যাঁ ৬টা ২টো একটা শিফট হতো, মানে ৮ ঘন্টা করে ডিউটি থাকতো। তো এই নৈহাটিতে বসবাসকারী একজন, মানে একটা পরিবার, যার মানে যে পুরুষ মানুষটি, পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, সে ছিল কি বলবো, মানে আমাদের পশ্চিমবঙ্গের লোক, আর তার ওয়াইফ ছিল বিহারের মেয়ে আর কি। অ্যাকচুয়ালি কি হতো, তখনকার দিনে এই চটকলগুলোতে অনেক পশ্চিমা মানুষ, তখন ওদের বিহারের লোকদের বলতে পশ্চিমা মানুষ, এই পশ্চিমা মানুষ এসে কাজ করত। তারা সব শ্রমিকের কাজ করত, কুলির কাজ করতো এই পশ্চিমা মানুষগুলো। তো সেরকমই এক কুলির মেয়ে ছিল এই যে এই গল্পের মূল চরিত্র, তার স্ত্রী। তো আমি অ্যাকচুয়ালি এদেরকে আমি এইভাবে বলবো, কারণ তাদের যে দুটো বাচ্চা ছিল, তাদের একজনের নাম ছিল তুনির, একজনের নাম ছিল তুষা। তুনির ছিল দাদাটার নাম আর তুষা ছিল বোনটার নাম। তো আমি এইভাবেই বলবো, তুনির তুষার বাবা আর তুনির তুষার মা। তুনির তুষার মায়ের নাম ছিল পার্বতী, কিন্তু তুনির তুষার বাবার নাম কি ছিল আমার আজকে আর মনে নেই। তো যাই হোক, আমি মনে থাকলেও তার অরিজিনাল নামটা আমি বলতাম না। তো এই যে তুনির তুষা এবং তাদের বাবা মা নৈহাটিতে থাকতো, এবং ওদের বাবা কাজ করতে হচ্ছে ওই ইসের কি বলে, ভাটপাড়ার কোনো একটা এই পাটকল বা চটকলে। হ্যাঁ, তো এদের যেহেতু শিফটিং ডিউটি হতো, সেই কারণে এদেরকে বিভিন্ন সময়ে আর কি চাকরিতে যেতে হতো।
তো এরকমই একটা দিন, অর্থাৎ তখন এই ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু, এইরকম একটা সময়ে তখন আসলে রাস্তায় প্রচুর কুয়াশা পড়তো। এইরকম আর কি একটা সময়ে এই তুষার বাবা ডিউটি করতো ওই 6টা 2টোর শিফটে। মানে সেই সময়টা এদের ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি পড়তো। তো ওই সময়টায় ওনার ডিউটি পড়েছিল 6টা 2টোর শিফটে, এবং এই ডিউটি প্রায় মানে কি বলবো 1.5 মাস মতো কন্টিনিউ করে আবার আর কি সেটা চেঞ্জ হতো। অ্যাকচুয়ালি 15 দিন পর পর শিফট চেঞ্জ হওয়ার কথা থাকতো, কিন্তু সেটা হতো না। প্রায় 1.5 মাস 1 মাস পরে পরে এই শিফটগুলো চেঞ্জ করতে তারা পারতো। কারণ যেহেতু সব সময় একটা লেবার প্রবলেম যে কোনো ফ্যাক্টরিতেই লেগে থাকতো, বা ওইভাবেই ফ্যাক্টরিগুলো রানিং রাখা হতো যাতে মানে অল্প লেবারে বেশি কাজ করানো যায়। এবং তুষার বাবা সবসময় এই মর্নিং শিফটটা নেওয়ার চেষ্টা করতেন এই কারণে যে যাতে একটু ওভারটাইম করতে পারে। মানে একটা শিফট করার পরে সে যদি ওভারটাইমে পরের শিফটটা করে দিতে পারে তাহলে তার ইনকাম একটু বাড়ে। তো সেই কারণে এই কিছু মানুষ ছিল যারা মর্নিং শিফটটাকে নেওয়ার চেষ্টা করতো। তো কিন্তু এটা নেওয়ার চেষ্টা নয়, এটা নর্মালিই চলছিল যে ওনার মর্নিং শিফটই তখন ছিল। তো এরকম একটা জানুয়ারির মানে কি বলবো, এটা পৌষ মাস, মানে তখন ছিল পৌষ মাসের দিনে যখন বেশ কুয়াশাচ্ছন্ন আকাশ, এবং নৈহাটি থেকে ভাটপাড়ায় সাইকেলে করে যেতেন ভদ্রলোক, এবং এই সাইকেলে করে যেতে তার সময় লাগতো প্রায় 40 মিনিট তার মানে তার কারখানায় পৌঁছতে। সেই কারণে সেইভাবেই তাকে সময় হাতে নিয়ে বেরোতে হতো। তো যদি 6টার শিফট হয় তাহলে তাকে 5টা 15-20 মধ্যে বেরিয়ে পড়তে হতো। আর শীতের দিনে 5টা 15-20-তে রাস্তা প্রায় মানে ফাঁকা, অন্ধকার কুয়াশাচ্ছন্ন, এরকমই পৌষ মাসের দিনে থাকে। তো উনি সাইকেল নিয়ে এরকম রোজই যায়। এবার রাস্তায় তখন লোকজন তেমন থাকে না, শুধু ওই যারা এই চটকলে কাজ করে সেরকমই কিছু মানুষ, কখনো একসাথে কখনো একটু দূরে দূরে ওইভাবে আর কি যায়। বিভিন্ন চটকলে তখন মানুষ যেত, আর অনেকেই ওই 6টা শিফট ধরতো। ফলে ওই নৈহাটিতেও চটকল ছিল, ভাটপাড়াতেও চটকল ছিল, এদিকের মানুষ ওদিকে যেত, ওদিকের মানুষ এদিকে আসতো। এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল, তখন মানুষের অত মানে কি বলবো ইনসিকিউরিটি ছিল না। থ্যাংক ইউ কবিতা দি, থাকো, দেখো, শোনো আর কি। থ্যাংক ইউ জয়েন করার জন্য। গুড ইভিনিং সুকল্যাণ। তো তারপরে কি হয়েছে, এরকম একটা দিনে ওই কি বলবো তুষার যে বাবা, সে সকালবেলা বেরিয়েছে। বেরোবার পরে মানে আমি পরের ঘটনাটা আগে বলছি। কোনো কেউ আলোলিকা দি, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। তো শোনো গল্পটা। তো তারপরে কি হয়েছে, ওই ভদ্রলোক তো সাইকেলে করে করে যাচ্ছে। এরপরে কি হয়েছে সেটা আর কেউ জানে না, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পুরো। মানে সন্ধে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, সেই ভদ্রলোক আর ফিরছে না। তার বাড়ির যে মানে তুষার মা, তার নাম পার্বতী, সে চিন্তা করছে যে লোকটা প্রতিদিন ওভারটাইম করেও 6টার মধ্যে বাড়িতে ঢুকে যায়, রাত্রি 8টা বেজে গেছে, সেই মানুষটা কেন ফিরছে না। তখন ওখানে নৈহাটিতে থানা থাকুক বা ফাঁড়ি থাকুক সেটা আমি বলতে পারি না, মোট কথা কোনো একটা পুলিশ স্টেশনে গিয়ে বা ফাঁড়িতে গিয়ে ওই পার্বতী তার আশেপাশের লোককে নিয়ে একটা কমপ্লেন লজ করে। মানে ওরা তো আর লিখিত কিছু দিতে পারতো না, ওরা মুখে মুখে বলে। তো পুলিশরা প্রথমে যেমন গুরুত্ব দেয় না, ঠিক তেমনি যে দেখো ঠিকই আসবে, দেখো এরকম
হয়তো বন্ধুদের সাথে একটু ফুর্তি করছে সেই কারণে আসেনি এই সমস্ত বলছে। কিন্তু তুনির তুষার বাবা কিন্তু সেরকম মানুষই ছিল না। কারণ এই তুনির তুষার যে বাবা, তিনি ছিলেন খুব মানে একটা ভালো ঘরের ছেলে ছিল, কিন্তু যেহেতু সে এই চটকলে একজন মানে কুলির মেয়ের সাথে প্রেম করেছিল, সেই কারণে কিন্তু মানে তার বাড়ি থেকে তাকে অ্যালাউ করেনি। এবং তিনিও এই পার্বতীকে ছেড়ে দেবে না দেখে তিনি কিন্তু তার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে এই নৈহাটির ওই বস্তি বস্তি জায়গায় একটা স্লাম এরিয়াতেই কিন্তু পার্বতীকে নিয়ে ছিলেন। এবং সেইখানে থেকেও তিনি কিন্তু একটা ভদ্র জীবনযাপন করতেন। মানে ওই যে মাতলামি করা বা আড্ডা মারা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ছিল না। তিনি সবসময় চেয়েছিলেন যে তার বাচ্চা দুটোকে মানুষ করতে। এবং পার্বতীও যথেষ্ট ভালো মানসিকতার বিহারী ছিলেন তিনি, কিন্তু মানে একটু উন্নত মানসিকতার ছিল, বা এই তুষার বাবার সংস্পর্শে থেকে হয়তো মেন্টাল ডেভেলপমেন্ট তার হয়েছিল। সেও কিন্তু চাইতো যে তার বাচ্চাগুলো যাতে একটু ভালোভাবে মানুষ হতে পারে। সেই কারণে তাদের পড়াশোনার চেষ্টা করা, মানে মাস্টার রেখে দেওয়া। আমি যখনকার ঘটনা বলছি তখন তুনিরের বয়স হচ্ছে 6 বছর আর তুষার বয়স হচ্ছে 4 বছর, সেই সময়ের এই ঘটনাটা। তো সেই সময় প্রতিদিন পড়তে বসানো, উনি নিজে পড়াশোনা অতটা জানতেন না, কিন্তু তো তাদেরকে নিয়ে পড়তে বসানো বা একজন কাউকে রেখে দেওয়া, মানে একজন টিচার রাখা, সেই টিচার পড়াচ্ছে কিনা সেগুলো ওনার নিজের গৃহকর্ম করতে করতে সেগুলো লক্ষ্য রাখা, এগুলো কিন্তু উনি লক্ষ্য রাখতেন। এবং বাচ্চারা আবার যে টিচার যে টাস্ক দিয়ে যাচ্ছে সেগুলো করছে কিনা সেগুলো লক্ষ্য রাখা, মানে ওনার ক্ষমতায় যেটুকু কুলাতো উনি কিন্তু বাচ্চাদের সেইটুকু গাইড করতেন। এবং বাচ্চাদের বাইরে খুব মানে দুরন্তপনা করতে দেওয়া টেওয়া না করিয়ে পড়াশোনা করানো। মানে তুনির তুষার বাবা ঠিক যেভাবে বাচ্চাদের বড় করতে চেয়েছিলেন, তার মা কিন্তু সেইটাকেই মান্যতা দিয়ে সেই পথটাকে মানে দেখভাল করতেন, সুপারভাইজ করতেন আর কি। হাজব্যান্ড যেভাবে চেয়েছিল আর কি বাচ্চাদের বড় করতে, ফলে অন্যদের থেকে ওদের কিন্তু একটু ডিফারেন্স ছিল। আর ওদের একটু এলাকার লোক, মানে ওদের যে বস্তির যারা লোক ছিল তারা কিন্তু একটু মানতো, কারণ তুনির তুষার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। তো এরকম একটা মানুষ আসছে না, এইটাতে সবাই আর কি একটু অবাক হয়ে আর কি দৌড়ি করে খোঁজাখুঁজি শুরু করলো। এবং ওদের যে পাটকল সেখানে গিয়ে বা চটকল ওখানে গিয়ে খোঁজ খবর করলো, তাতে জানতে পারলো যে ওর বাবা 4টে বা 5টা এরকম একটা সময় বেরিয়ে গেছে ওখান থেকে। তাহলে মানুষটা কি হলো? সমস্ত জায়গা খোঁজ খবর করেও কিন্তু সারা রাতেও সেই মানুষটা মানে সমস্ত জায়গায়, তখন তো আর ফোন টোন এরকম ভাবে ছিল না, তো লোকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা, যেখানে যেখানে যেতে পারে, ওনার বাবার বাড়ি, তারপর অন্যান্য আত্মীয় স্বজনের বাড়ি, সব গিয়ে গিয়ে খোঁজ করে যতটা খোঁজ করা যায় করেও কিন্তু কারোর বাড়ি থেকে তুনির তুষার বাবার কোনো খোঁজ পাওয়া গেল না। তখন তো ওদের মা খুব ভয় পেয়ে গেল। আর ওদের মানে এই যে পার্বতী যারা ছিল তাদের অরিজিনাল বাড়ি যেহেতু বিহারে ছিল, ওদের মানে এই পার্বতীর বাবা এখানে কুলির কাজ করতেন, কিন্তু তিনি মাঝে মাঝেই তার দেশের বাড়িতে চলে যেতেন। এই যে যে সময়ের কথা বলছি সেই সময়েও ওর বাবা কিন্তু মানে পার্বতীর বাবা কিন্তু এখানে ছিল না। তিনি তার বিহারে দেশের বাড়িতে মানে জমি জমার সংক্রান্ত বিষয়, মানে এরা চাষবাস ওখানে করতো, আবার এখানে এসে কুলির কাজ করতো, ওই যাই হোক জমি জমা দেখভাল করার হোক বা ভাগ নিয়ে আসার জন্য হোক, সে কিন্তু ওখানে ছিল। এবং তার ফ্যামিলি মানে পার্বতীদের যে ফ্যামিলি তারা কিন্তু বিহারেই থাকতো, তারা কিন্তু এখানে থাকতো না। পার্বতীর বাবা এখানে থাকতো এবং সেখানে মাঝে মাঝে পার্বতীর মা পার্বতী এরা বেড়াতে আসতো। এবং সেই সময়ই কিন্তু ওই তুনির তুষার বাবার সাথে পার্বতীর মার পরিচয় হয় এবং তার থেকে প্রেম হয়, তারপরে তাদের বিয়ে থাওয়া হয়। এবং কি হয়েছে, ওরকম একটা ভদ্র পরিবারের ছেলে যখন এরকম একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছে, তখন তো তারা কখনোই না করেনি, তারা তো অবশ্যই বিয়ে দিতে চেয়েছে এবং বিয়ে হয়ে গেছে। এবং তারপরে কিন্তু এরা এইখানেই আর কি ওই
কি বলবো, ওই চট কলের যে বস্তি এরিয়া, তাতেই কিন্তু ওই তুনির তুষা বাবা মা আর তুনির তুষা থাকতো। তো এই যে বস্তি এরিয়াতে হলেও ওই বাড়িটা, যেটুকু ঘর আর কি, একটু ছোট্ট জায়গার উপর ঘর, ওটা কিন্তু তুনির তুষার বাবা কষ্ট করেও টাকা জমিয়ে ওইটা কিনে নিয়েছিলেন। তো এবং ওই মানুষটা না খুব পরিশ্রমী ছিলেন, উনি কোনো সময় বসে থাকতেন না। উনি যদি কোনোদিনও ছুটিও পেতেন, সেদিনও হয়তো উনি ওভারটাইম করতেন বা হাতের কোনো কাজ করতেন। উনি কাঠের কাজ ভালো জানতেন, সেই সমস্ত কাজকর্ম করতেন, করে উনি সবসময় চেষ্টা করতেন দুটো পয়সা আর্ন করার। উনি ইসেরও কাজ জানতেন, রাজমিস্ত্রিরও কাজ জানতেন। তো যাই হোক, তো ওনাকে তো পাওয়া গেল না। এরকম না পাওয়ার পরে কি হলো, তখন রাত্রেবেলা আর কোথায় খোঁজাখুঁজি করা হবে, আর থানা পুলিশও তো ওই রকমই গড়িমসি করছে। এবার পরদিন মানে এবার কিভাবে খবর দেবে, বিহারে তো খবর দেওয়া তো সোজা ব্যাপার নয়। তখন এখানে যারা ছিল, মানে ওর বাবার যারা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আর কি ছিল, তারা কি করলো, পরদিন মানে আরো মানে ভোর থেকেই খোঁজা শুরু করে দিল যে কোথাও যদি পাওয়া যায়। কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এরকম অ্যাক্সিডেন্টও কোনো কিছু থানায় রেজিস্টার করা নেই। হসপিটালে খোঁজ করলো। এইভাবে খোঁজ করতে করতে বেলা 11:30টার সময় প্রথমে একজন ওর বাবার যে সাইকেলটা নিয়ে যেত, সেই সাইকেলটাকে ওই নৈহাটি থেকে ভাটপাড়া যাওয়ার রাস্তায় কোনো একটা ডোবা টাইপের ভেতরে, ডোবা জংলা এরিয়াতে ওই সাইকেল একটাকে পড়ে থাকতে দেখলো। এবার ওইটাই যে ওই সাইকেল, সেটা তো আর বোঝা সম্ভব নয়, কারণ একটা জঙ্গলের মধ্যে সাইকেলটা পড়ে রয়েছে, আর সেখান থেকে একটা জলা জমি নিচুর দিকে ঢালু হয়ে নেমে গেছে। তো প্রথমে সে আর কি ওটা মানে দেখতে পেয়ে বাদ বাকি লোকজনদের খবর দিল। খবর দেওয়ার পরে সবাই মিলে ওই জায়গায় গেল। তারপরে তারা আবার পুলিশকে খবর দিল, সব গিয়ে টিয়ে এবার নেমে দেখা গেল ওই মানে একদম ডোবার প্রায় নিচের দিকে, এবং ওই জায়গাটা যেটা রাস্তা তার থেকে ওই জায়গাটা অনেকটা নিচু ছিল। তো ওইখানে ওর বাবার একটা ডেড বডি মানে পড়ে রয়েছে, এবং মানে প্রথমে বোঝা যায়নি একটা ডেড বডি পড়ে রয়েছে, এবং তার পাশে একটা সাইকেল রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সন্দেহ হলো যে এটা উনি কিনা। তো তখন পুলিশ টুলিশ গিয়ে বডিটাকে তুললো, এবং দেখা গেল যে তুনির তুষার মা আইডেন্টিফাই করলো যে হ্যাঁ ওটাই ওদের বাবা। এবং তাকে মানে যেটা দেখা গেল, মাথার পেছন থেকে কেউ একটা মানে 2-3 বার একটা রড দিয়ে, ভারী কিছু জিনিস দিয়ে বাড়ি মারলে যেরকম হয়, সেইভাবে মাথার পেছনটা কিন্তু পুরো ফাটা, মানে চৌচির হওয়া, মাথার পেছন দিকটা চৌচির হওয়া। এবং যখন সে পড়েছিল তখন কিন্তু সে উপুর হয়ে পড়েছিল। তো বডি তোলা হলো, পোস্টমর্টম করা হলো, তারপরে স্বাভাবিকভাবেই বডি পোড়ানো হলো। এইবার কি হলো, ওদের তো আর কোনো সোর্স অফ ইনকাম নেই। এক হচ্ছে ওর বাপের বাড়ি ফিরে যাওয়া, আর ঠাকুরদার বাড়ির থেকে কেউ ওদের মানে ঢুকতেই দেয়নি, তো ওদের কি করে মানবে। তাও পার্বতী কি করলো, যে ওদের যে কাকা জ্যাঠা যারা ছিল আর কি, তাদেরকে খবর দেওয়া, ওদের ঠাকুরদাও ছিল, তাদেরকে খবর দেয় যে তাদের ছেলে মারা গেছে। তো উল্টে ওর ঠাকুরদা কি করলো, বললো যে মানে ওরা ইচ্ছে করে ওদের ওই ছেলেকে মেরে ফেলেছে ওদের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। তো ওরা আর মানে দেখলো যে এখান থেকে কোনো সাপোর্ট ওরা পাবে না। তো ওর বাবার যা কিছু সঞ্চয় ছিল তাই দিয়েই ওরা চলতে লাগলো। কারণ যতক্ষণ পর্যন্ত মানে ওদের দাদু বাড়িতে খবর পাঠানো না যাচ্ছে, বা ওখান থেকে কেউ না আসছে, ওরা কিছু যেতেও পারছে না। আর এখানকার বাড়ি ঘর, সেটাও একটা কিছু করতে হবে, ওটা তো ওইভাবে তালা দিয়ে ফেলে রেখে গেলে ওটা দখল হয়ে যাবে তখন। তো তুনির তুষার মা তখন ওই কি বলে, ওই ওদের যে লেট্টি বিক্রি হয় না, লেট্টি না কি একটা ওরা বানায়, ওই ছাতু লেট্টি এগুলো কি একটা বানায় কেন ওরা, ওইগুলো ওরা বানিয়ে, আর চাটা এরকম একটা কিছু বানিয়ে আর কি সংসারটা কোনো রকমে চালাতে লাগলো। কিন্তু ওতে আর কতটুকু আর কি রোজগার হয়। ফলে দিনে দিনে ওদের অবস্থা খারাপ হতে লাগলো। আর
চটকল থেকে কোনো যদি মানে ডিউটিরত অবস্থায় কোনো শ্রমিক মারা যায় তার জন্য তখন কম্পেনসেশন পাওয়া যেত, কিন্তু ওর বাবা তো মারা গেছে ডিউটির পরে রাস্তায়, সুতরাং ওরা তো সেভাবে কোনো কম্পেনসেশনও পায়নি। ওরা যে ওই যেটুকু সঞ্চয় বা যে ওই মাসের মায়না বা ওইখান থেকে অনুগ্রহ করে যেটুকু টাকা দিয়েছিল সেটার একটা সামান্য টাকা, সেটাতে বেশি দিন চলার মতনও না, ওই সেইটুকু টাকাই ওরা পেয়েছিল। এবার তুষা তুনিরের পড়াশোনা, যেটা ওর বাবার একটা স্বপ্ন ছিল, সেটা তো ওর মা বন্ধ করে দিতে পারে না, ফলে তাদের পড়াশোনার যে দায়িত্ব এই সমস্ত করতে গিয়ে মানে ওর মা তখন হিমশিম খাচ্ছে আর কি, কিভাবে কি করবে। তখন ওর মা ঠিক করলো যে এই বাড়িঘর বেচে দিয়ে ওরা বিহারেই চলে যাবে, কারণ এখানে তো ওদের কোনো সাপোর্ট নেই, আর তো ওরা কিভাবে থাকবে। তো আশেপাশের লোক মানে ওই আর কি থাকে না, পাড়াতে তো কাউকে দাদা বলে বা একটা কাকা বলে এরকম আর কি, তো তেমন লোকদের আর কি বললো যে আমরা বাড়িটা বিক্রি করব, তো যদি কেউ কেনে আর কি। যাই হোক, লোকজন দেখা চলছে, ওরা ওর বাড়ি বিক্রি করে দেবে, এটা একদম ফাইনাল। এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে এর মাঝখানে একটা ঘটনা আমার বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে এই যে তুনির তুষার বাবার এক পিসি ছিলেন, সেই পিসি ছিলেন বিধবা, এবং তিনি ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসতেন। এবার সেই পিসি একবার মানে সেই পিসির বাড়ি মানে সোদপুর টোদপুর এলাকায় ছিল, মানে তার বিয়ে হয়েছিল ওখানে, তিনি বিধবা সত্ত্বেও তার শ্বশুরবাড়িতেই থাকতেন। এবার এই বিধবা পিসি একবার তুনির তুষাদের বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসেছিলেন কখন না, এমনিতে তো আসতে পারবেন না উনি, মানে ওনাকে কেউ আসতে দেবে না, ওরা যেহেতু মানে অন্য জাতে বিয়ে করেছে, বা অন্য জাত বলবো না ঠিক, মানে বিহারি বিয়ে করেছে, সেই কারণে মানে ওদের সাথে কেউ সম্পর্ক রাখে না। এইবার ওর পিসি যেহেতু আর কি ভাইপোকে খুব ভালোবাসতো, সেই কারণে উনি আসবেন, কিন্তু উনি এমনিতে নর্মালি আসতে পারবেন না। তো ওনারা একবার হচ্ছে ওই আর কি উনি বিধবা ছিলেন, তো ওনাদের ওই বিধবাদের একটা দল করে ওনারা কাশি যাচ্ছিলেন। তো এই কাশি যাওয়ার পথে উনি প্ল্যান করলেন যে একবার ওই ভাইপোকে আর ওই নাতি নাতনিদের দেখে যাবেন, মানে উনি খুব ভালোবাসেন, নাতি নাতনির মুখও দেখেননি। তো উনি আসলেন এবং এসে উনি করেছিলেন কি, ওনার একজোড়া বালা উনি মানে তুনির তুষার বাবার কাছে দিয়ে গিয়েছিলেন, যে মানে ওনার হাতে ওই দুটোই ছিল। এবার ওর মাকে দেওয়ার জন্য যদি দিয়ে যেত তাহলে তো সেটা নিশ্চয়ই ওর মাকেই দিত, কিন্তু সেটা না, ওর মাকে হয়তো কিছু একটা টাকা পয়সা দিয়ে মুখটুক দেখেছিলেন, কিন্তু ওই কাশি যাবে দেখে হাতে করে মানে বালাটু পরে উনি বেরিয়ে পড়েছিলেন। সেই কারণে বলেছিলেন যে ওই মানে ওনার কাছে রেখে গিয়েছিল ভাইপোর কাছে, যে আমি যখন ফিরে আসব তখন আমি এই দুটো নিয়ে যাব। এবং তখনকার দিনের বালা যথেষ্ট ভারী ভারী সোনার বালাই ছিল, তো তুনির তুষার বাবা সেটা রেখে দিয়েছিল। কিন্তু ওই মহিলা কাশি গিয়ে উনি মারা যান, যে কোনোভাবেই হোক উনি বয়স্ক ছিলেন এবং উনি মারা যান। এবং মারা যাওয়ার ফলে কি হয়েছিল, ওই বালা কিন্তু আর কেউ নিতে আসেনি, কারণ কেউ জানতো না যে ওই বালা উনি ওখানে রেখে গেছেন বা কিছু, এটা কিন্তু জানতো না। তো তুনির তুষার বাবাও এই কথা কিন্তু ওর মাকেও পর্যন্ত বলেনি। উনি কি করেছিলেন, ওনাকে আমি বললাম না উনি রাজমিস্ত্রির কাজ জানতেন, উনি কি করেছিলেন, ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িটা মাটি আর ইট দিয়ে গাঁথা ছিল, তো ওইখানে উনি মাঝখান থেকে একটা ইট সরিয়ে ওই মাঝখানে একটা ফাঁকা করে ওই বালা দুটো কিন্তু ভেতরে রেখে দিয়েছিলেন। এই কথা ওর বাবা ছাড়া আর কেউই মনে হয় জানতো না। এবার যখন বাড়ি বিক্রি করে দেওয়ার সমস্ত কথা মানে ফাইনাল, যেদিন টাকা নেবে মানে মানে আজকে রাত্রি হয়তো পরের দিন আর কি টাকা দিতে আসবে, দিয়ে বায়না করবে আর কি, যাই হোক তখনকার দিনে 1000 টাকাই হোক 2000 টাকাই হোক, যাতেই ওই বাড়িটা বিক্রি হবে বা 500 টাকাই হোক, যাই হোক যে অ্যামাউন্টেই বিক্রি হবে তার কিছুটা বায়না করবে, আর 7 দিন পরে পুরোটা দেবে, তখন ওরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাবে, এটা হচ্ছে কথা হয়েছিল। এবার যেদিন আর কি বায়না করবে সেই দিন মানে তার আগের দিন রাত্রেবেলায়
ওর মা খুবই কান্নাকাটি করছে, কারণ এখানেই ওর বাবার সাথে ওর মা আর কি সংসার করেছে, এখানেই ওরা মানে ছেলে মেয়ে জন্মেছে, সেইখানে আর এমনিতেও ওনার বয়সও বেশি না। তো এইসব নিয়ে মানে মন খুব খারাপ। আর এখানের পরিবেশের সাথে উনি এতদিন ধরে থাকার পরে আবার বিহারে তার বাপের বাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারবে, এইগুলো সব নিয়ে উনি খুব ভয়ে ছিলেন আর কি। একটা খুব কষ্টে উনি সারা রাতই প্রায় ঘুমায়নি। এবার গোছগাছ সমস্ত কিছু আস্তে আস্তে তো করে নিতে হবে, এবার গোছগাছ চলছে। এবার শেষ রাতের দিকে উনি একটু ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পরে ওনার মনে হচ্ছে মানে এদিকে মানে ওর বাবাকে কিন্তু পোড়ানো হয়ে গেছে, সমস্ত কিছু শ্রাদ্ধ শান্তি যা করার করা হয়ে গেছে, সেদিক থেকে কিন্তু কেউ কিচ্ছু আর কি আর কোনো সমস্যা নেই। এবার ওই যে ওই দিন শেষ রাতের দিকে উনি ঘুমিয়েছেন। ঘুমাবার পরে সকালবেলা মানে ওনার মনে হলো কেউ ওনাকে একটা ধাক্কা দিল। বিছানাতে উনি শুয়ে আছেন, কেউ একটা জোরে এসে ধাক্কা দিল। ধাক্কা দেওয়াতে উনি না মানে ধর্মর করে মানে পড়ে যাচ্ছেন। ওনার একটা চৌকি ছিল, চৌকির ওপর আর কি সবাই শুতো, ওই চৌকিটা থেকে পড়ে যাচ্ছে। তখন মানে পড়ে যাচ্ছে মানে ধাক্কা খেয়ে উনি একটা পা নামিয়ে দিয়েছে মাটিতে, মানে মাটিতে ওই সাপোর্টটা না দিলে উনি পড়ে যেতেন। এবার কি হয়েছে, ধাক্কা খাওয়ার বেলা কি মাথাটা খাটের নিচের দিকে ঝুঁকে গেছে। তখন দেখছে যে একটা কোনো মানে মানে কাপড়ের মধ্যে জড়ানো একটা কিছু চকচক করছে। তো ঘরে আর কি ওই হেরিকেনের আলো টাইপের আর কি লম্ফ টাইপের কিছু একটা জ্বালানো, তাতে আর কি বোঝা যাচ্ছে একটা কিছু চকচক করছে, একটা কি মানে কিছু মানে একদম যেন প্রমিনেন্ট ভাবে ওইটাকে দেখাবার জন্যই যেন কেউ একটা ধাক্কা দিয়েছে। তখন উনি উকি মেরে দেখে ভাবছে এটা কি, মানে কি পড়েছে ঘরের মধ্যে। তো উনি হাত বাড়িয়ে বাড়িয়ে ওইটাকে ধরেছে, মানে একটু ভয়ে ভয়ে ওটা ধরেছে যে কি না কি ধরে তখন বুঝতে পারছে ওটা একটা কিছু শক্ত কিছু। তো তুলে এনেছে, তুলে এনে তাড়াতাড়ি করে ওই যে লম্ফট যেটা সেটাকে একটু বাড়িয়েছে, বাড়িয়ে দেখছে দুটো সোনার বালা। হ্যাঁ, তো ওনার মনে হয়েছে যে সোনার বালা, সোনার বালা কোথা থেকে আসবে, মানে এই যে বালা কোনোদিনও আছে সে কথাই তো উনি জানে না যে বালা আছে। তবে ওনার একটা ফেন্ট আর কি মনে ছিল যে পিসি শাশুড়ি একটা কিছু ওনার স্বামীর কাছে হাতে মানে দিয়ে গিয়েছিল, সেটা কি উনি ইন্টারেস্ট দেখায়নি, উনি তো জানতোই না। হ্যাঁ, কিন্তু একটা কিছু দিয়ে গিয়েছিল যেটা ওর বাবা আর কি নিয়ে নিজের প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছিল সেই সময়, যখন আর কি পিসি মাকে উনি কি নমস্কার করছে আর কি দরজার গোড়া থেকে, তো তখন প্যান্টের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। তো সেইটা কি বা কিছু না, মানে ওনার কিন্তু ওইটা পরিষ্কারভাবে উনি বলতেও পারেন না যে ওই বালাই এবার কি রেখে গিয়েছিলেন। ওনার এটা ধারণা যে ওই পিসি শাশুড়িরই ওইটা বালা ছিল বা ওইটাই পিসি শাশুড়ি রেখে গেছিল, কারণ ওনার বাড়িতে আর কেউ আসেননি যে ধনী বা যার কাছে বালার মতন কিছু থাকতে পারে, বা উনি পিসি শাশুড়ির হাতেও ওই বালা দেখেননি। মানে পিসি শাশুড়ি হয়তো পথে এসে বেরিয়ে যখন দেখেছিল যে বালা দুটো পরে উনি বেরিয়ে এসেছেন, তখন হয়তো তিনি খুলে ওটা ব্যাগে রেখে দিয়েছিলেন। ফলে মানে উনি কনফার্ম নন যে ওই বালা দুটো পিসি শাশুড়িরই, কিন্তু ওনাদের বাড়িতে মানে ধনী মানুষ ওই একজনই এসেছিলেন, ওনাদের থেকে আর কি সলভেন্ট মানুষ একজনই এসেছিলেন যার কাছে বালা থাকতে পারে, তার উপরই অনুমান করে কিন্তু ওনারা এই কথাটা বলেছেন। তো ওই বালা দুটো মোট কথা উনি ওই দিন পেলেন। পাওয়ার পরে মানে সেই বালা যথেষ্ট ভারী বালা, মানে হয়তো একটা বালাই ছিল 20 গ্রাম বা 25 গ্রামের এরকম আর কি, ভারী মোটা বালা। তো পাওয়ার পরে মানে উনি ভয়, আতঙ্ক, আনন্দ সব কিছুতেই মানে ওনার আর বাড়িটা বিক্রি করতে হবে না এটা ভাবছে। তারপর ভাবছে যদি পুলিশ আসে, কেউ মানে ঘরের মধ্যে এই জিনিসটা ফেলে রেখে যায়নি তো, আর থাকলেই বা এতদিন এটা কোথায় ছিল, মানে সমস্ত কিছু নিয়ে। আর বাচ্চারা তো ছোট, উনি যে কারোর সাথে একটা পরামর্শ করবেন আর এই কথাটা যে আর কাউকে বলা যাবে না, তাহলে যে ওনার ঘরে ডাকাতি বা চুরি হতে পারে, এইটুকু বুদ্ধি ওনার অন্তত পক্ষে ছিল। তো উনি কি করলেন, ওই দুটোকে
মানে মানে নিলেন, হাতে নিলেন। নেওয়ার পরে উনি এবার ভাবছে যে এটা কোথায় ছিল। এবার কি হলো, পরদিন সকাল হয়েছে, যেদিন আর কি লোক আসবে টাকা দিতে, তখন যার মাধ্যমে আর কি ওনার কথা হয়েছিল যে এই বাড়িটা বিক্রি করবে, উনি তাকে বললেন যে দাদা, আমি না এই মুহূর্তে বাড়িটা বিক্রি করব না, কারণ আমি চাইছি আমার বাবা ফেরত আসুক, তারপরে আমি এই বাড়িটা বিক্রি করব। এবার কি করলেন উনি, উনি ওই মানে সেই লোকটা তো একটু রেগে গেল আর কি, সে হয়তো তার মাঝখান থেকে কিছু টাকা পয়সা পেতো টেতো, তা বলেন যে তো এরকম, বলছে না আমার বাচ্চারা তো একদমই ছোট, আমার বাড়ির থেকে যদি কেউ না আসে আমি যাব কি করে, আপনারা আমাকে পৌঁছে দেবেন বলছেন ঠিকই, মানে বিহারে, কিন্তু রাস্তার মাঝখানে কত কত বিপদ টিপদ হতে পারে, অন্ততপক্ষে আমার বাবা আসুক, বা আপনারা যদি কেউ আমার বাবাকে একটু কোনোভাবে খবর দিতে পারেন তাহলে আর কি সুবিধে হয়। তো যাই হোক, তখনকার দিনের মানুষ আর অত মানে প্যাচ খোঁজ নিয়ে আর কি ভাবেনি, তখন বলছে যে ঠিক আছে তাহলে তোমার বাবাকেই আর কি, ওইখানে তো আরও বিহারি কুলিরা কাজ করতো, তো তাদের দিয়ে কাউকে দিয়ে খবর দেওয়ানো হবে, তাহলে আসার পরে তুমি তাহলে বাড়িটা বিক্রি করবে আর কি। সেটা বলছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা বউটা কি করেছে, পরের দিন ওই বালা দুটো নিয়ে, ওর কিন্তু তখনও কনফার্ম নয় দুটো সোনার বালা কিনা, তো বালা দুটো নিয়েও না, একটা নিয়ে ও ওই শ্যাকরার দোকানে গেছে, ওখানকার শ্যাকরার দোকানে গিয়ে মানে ও যাচাই করাচ্ছে যে এই বালা দুটো বালাটা আর কি সোনার কিনা, এটার ওজন কত, এটার দাম কীরকম হবে আর কি, এগুলো যখন দেখতে গেছে তখন শ্যাকরার দোকানে, হ্যাঁ এটা মানে একদম অরিজিনাল সোনারই বালা, এবং এর ওজন এইরকম, আর এর আনুমানিক মূল্য এরকম হবে, তাতে আপনি কি এটা বিক্রি করবেন? বলছে না আমি এখন এটা বিক্রি করব না, আমি বরঞ্চ এটাকে বাঁধা রেখে আমাকে কিছু টাকা দিন। তো ওই গয়না বাঁধা রেখে তখনকার দিনে যেরকম টাকা হয়েছে ওই মহিলাকে দিয়েছে, মহিলা সেই টাকাটা নিয়ে এসেছে। এসে তখন আর কি ওই যে যে আর কি কুলিরা ছিল ওর আর কি বাবারই যারা বন্ধু ছিল, তুনির তুষার বাবার যারা বন্ধু ছিল, তাদের একজনকে বলেছে, মানে তাদের একজনকে উনি মানে ভাইয়ের মতন দেখতেন, তাকে বলছে যে ভাই রে আমি তোকে এই ভাড়া দিচ্ছি, তুই গিয়ে আমার বাবাকে একটু খবর দে। বলছে বৌদি তুমি টাকা কোথাও, আমি ধার করে এনেছি টাকা, তুই যা, কারণ আমার না এখানে আর কি একা থাকতে খুব অসুবিধে হচ্ছে। তখন আর কি ওদেরকে এবার ডিউটি কামাই করলে তো ওর মায়না কাটে, বলছে তুই চিন্তা করিস না, আমার বাবা এসে গেলে আমি মানে যে টাকা আর কি তোর ঘাটতি পড়বে আমার বাবা সেই টাকা তোকে দিয়ে দেবে, তুই যা আমার বাবাকে নিয়ে আয়। তো সেই মানে ভাই ভাই বলে দিদি বলে, তা সে গেছে, গিয়ে ওর বাবাকে নিয়ে এসছে, নিয়ে আসার পরে তো বলেছে আর কি এরকম এরকম ঘটনা ঘটেছে। তো ওর বাবা এসেছেন, আসার পরে তখন আর কি ওই সব ঘটনা ওর বাবাকে খুলে বলেছে, খুলে বলার পরে তখন আর কি ওর বাবা এই অনুসন্ধান মানে ঘরের কোথায় ছিল ওই বালা, মানে ওর বাবা আসার পরে এরকম খুঁজতে 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 দেখা গেছে যে ওই যে দেয়ালের মাঝখানে এইরকম 2-3 জায়গায় ওরকম ফাঁকা ফাঁকা ইট আর কি বসানো, যার নিচে থেকে ওরা আরও কিছু ওর বাবার সঞ্চয়ের টাকা পয়সা পেয়েছিল। তারপরে ওই যে মানে ওদের কিছু আর কি ওর বাবা আরও জিনিসপত্র মানে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো, সেগুলো কোনো কোনো ব্যাগে ভরে ভরে বা প্লাস্টিকে মুড়িয়ে মুড়িয়ে ওই রকমভাবে রেখে দিত, যেগুলো ওর মা কিন্তু কখনো জানতো না, তুনির তুষার মা কখনো জানতো না। তো এটা হচ্ছে বিষয় যে তারপরে আর ওই বাড়ি ওরা বিক্রি করেনি, ওর বাবা আসার পরে ওর বাবা বেশ কিছু আর কি টাকা পয়সা নিয়ে এসছিলেন, যেহেতু ওখানে চাষবাস ছিল, এবং উনি তখন আর কুলির কাজ এখানে করতেনও না। তো ওই বাড়িকে ওরা তারপরে আবার একটু সারিয়ে টারিয়ে ওই বাড়ি আর বিক্রি করেনি। তারপরে ওই বাড়ির সামনেই ওর বাবা ওই ওদের পার্বতীকে একটা চায়ের ভালোভাবে একটা গুছিয়ে গাছিয়ে চা বিস্কুটের দোকান দিয়ে দিয়েছিল, যেটা থেকেই কিন্তু পরবর্তীকালে ওদের পড়াশোনা গ্রাসাচ্ছাদন চলতো। এবং ওর বাবা তারপরে
এই এই পশ্চিমবঙ্গে এসেই থেকে যান এবং ওই বিহারের জমি জায়গা সমস্ত কিছু মানে ওদেরও তো শরিকি ব্যাপার ছিল, যতটা পেরেছে বিক্রি করা, যেটা বিক্রি করতে পারেনি সেটা চাষ ভাগে দিয়ে দেওয়া, এরকম করে করে ওদের কিন্তু সমস্ত কিছু চলতো। আর এখানে আসার পরে ওর বাবা আর কি মানে তুনির তুষার যে দাদু, সে কি করতো, এই যে বাসন মাথায় নিয়ে নিয়ে আগেকার দিনে বিক্রি হতো না, অ্যালুমিনিয়ামের বাসন, কাঁসার বাসন, ওর দাদু সেই বাসন বিক্রি করতেন আর ওর মা ওই চায়ের দোকান চালাতেন। পরবর্তীকালে কিন্তু তুনির এবং তুষা দুজনেই কিন্তু ভালোভাবে পড়াশোনা করে, তারা মানে বিএ পাশ করে এবং তুনির পরবর্তীকালে একজন সরকারি অফিসে আর কি চাকরি পেয়েছিল। আর তুষার ভালো ঘরে বিয়ে হয় এবং তুষা হাতের কাজ এত সুন্দরভাবে মানে জানতো, শিখেছিল আর কি, স্টিচ এত সুন্দরভাবে শিখেছিল। তুষাও কিন্তু পরবর্তীকালে ওই হাতের কাজ, শাড়ির কাজ করে করে বেশ টাকা পয়সা রোজগার করতো। এবার প্রশ্নটা এখানেই যে ওই রাত্রে ওই বালা দুটো কে এনে ওই খাটের নিচে দিয়ে গেল, যেদিন আর কি ওর বাড়িটা আর কি বিক্রি করে দেওয়ার মানে কথা, সেদিনকে টাকা যদি দিত তাহলে ওই বাড়ি রক্ষা করার ক্ষমতা কিন্তু আর তুনির তুষার মায়ের থাকতো না বা পার্বতীর থাকতো না। তো প্রশ্নটা এখানেই যে ওই মানে আজ নয় কাল নয় ঠিক সেই দিনই ওই গয়না দুটি, এবং ওইখানে থেকে ওই যে দেয়াল থেকে ওটা কেউ বেরিয়ে পড়ে যাবে এটা কিন্তু সম্ভব নয়, কারণ আরও যে সমস্ত জিনিস ওরা পেয়েছিল প্রায় ওরা 100-200 টাকা, 200-250 টাকা ওখানে ওরা পেয়েছিল, সেইগুলো বেরোলো না। তারপরে ওই ইসের কাগজপত্র ছিল, ওই বাড়ির যে কাগজপত্র ছিল কিছু, সেই রকম কাগজপত্রও কিছু বেরোলো না। মানে ওইটা যে কারোর কাছ থেকে ওরা নিয়েছিল, কিনেছিল, সেই কাগজপত্র ছিল, জানি না সেগুলো দলিল টলিল কিনা, কিন্তু লিখিত পড়িত কাগজপত্র ছিল, সেইগুলো ওখান থেকে বেরিয়েছিল। আরও মনে হয় 2টো কানের দুল বা কিছু এরকম বেরিয়েছিল। মানে আর তার থেকেই মনে করা হয় ওই যে পিসিমা তীর্থে যাচ্ছিলেন তখন সোনাগুলো খুলে রেখে গেছিলেন এখানে। তো যাই হোক, সেইগুলো ওনারা পেয়েছিলেন এবং পরবর্তীকালে এইগুলো দিয়েই ওদের কিন্তু একটা মানে কি বলবো স্টেবল একটা জায়গা তৈরি হয় এবং পরবর্তীকালে ওই ছেলে মেয়ে দুটো খুব ভালোভাবেই মানুষ হয়েছিল। এবং এই গল্পটা কিন্তু তুনিরের নিজস্ব মানে মুখ থেকেই কিন্তু আমার শোনা। এই গেল আজকে আমার প্রথম গল্প বা প্রথম ঘটনা। কেমন লাগলো আপনারা যখন শুনবেন জানাবেন, যারা শুনছেন তারা তো শুনলেনই, যারা পরবর্তীতে সময় করে যদি শুনতে পারেন শুনে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ঘটনাটা। শীত অলরেডি পড়ে গেছে, এখানে তো ভালোই শীত পড়েছে, জানি না কলকাতার কি অবস্থা, কারণ বর্তমানে আর কলকাতায় যাওয়া হয় না। যারা কলকাতায় থাকেন জানাবেন কেমন ঠান্ডা পড়েছে বা আদৌ পড়েনি, কারণ আগে যখন কলকাতায় যাওয়া হতো দেখতাম এখানে যখন ভালো ঠান্ডা পড়েছে কি হতো, নৈহাটিটা ক্রস করার পরই ঠান্ডাটা বুঝতে পারতাম, তার আগে পর্যন্ত কিন্তু খুব একটা ঠান্ডা হতো না ট্রেনে। তো এবার কি হয়েছে জানি না, জানাবেন। আসছি পরের ঘটনায়। পরের ঘটনাটা একদম আমার ঠাকুরদার সাথে ঘটা ঘটনা। আমার মানে বাবার বাড়ি হচ্ছে অশোকনগরে, এটা আগে বলেছি কিনা আমি জানি না, কিন্তু আমার বাবার বাড়ি হচ্ছে অশোকনগরে, আমরা অশোকনগরেই বড় হয়েছি। এবং আমার ঠাকুরদা ছিলেন একজন অসম্ভব মানে কি বলবো সাহসী মানুষ, এবং এই কারণেই আমি না মানে ট্রুলি নিজেও একটু কেমন জানি সাহসী, মানে ভয় ব্যাপারটা জেনারেল মানুষরা মানে জেনারেল মানুষ বলো বা মহিলারা বলো যেসব বিষয়ে একটু ভয় পায়, আমি কিন্তু সেই ব্যাপারগুলো যে ভয়ের এই ব্যাপারটাই আমার বুঝে উঠতে কিন্তু একটু সময় লেগে যায়। এবার যে কারণে অনেকেই বলে যে তুই এটা কি করে করলি বা কিভাবে করলি, আমি কিন্তু রাত্রি 12টা 12:30টার সময়ও কুকুরকে খাইয়ে একা একা ফিরে আসি সাইকেল চালিয়ে চালিয়ে। যেদিন টোটো পাই সেদিন ভালো, টোটো সব সময় যে সাথে থাকতে পারে তাও কিন্তু নয়, যেদিন যেরকম হয় আর কি সেইভাবেই আমি কিন্তু রাত বিরেতেও একা একা ফিরে আসি। আমার কিন্তু মানে কোনো রকম যে ভয় পেতে হবে, ভয় করতে হবে
এই ব্যাপারটাই কিন্তু আমি বুঝতে পারি না। মানে আমার মনে হয় কেন ভয় করব, জানি রাস্তাঘাটে অনেক বিপদ হতে পারে, তা সেই বিপদটা তো মানুষের থেকে হতে পারে। আর কল্যাণীর রাস্তাঘাটে রানিং পুলিশ ভ্যান থাকে, কিন্তু সবসময় তো সব রাস্তায় থাকে না। তো এই যে একটা বিষয়ে আমাকে ভয় পেতে হবে, এই ব্যাপারটাই কিন্তু আমার মাথায় ঢোকে না। এবং টিল ডেট আমি কিন্তু এই নিয়ে কোনো অসুবিধার সম্মুখীনও হইনি। জানি না ভবিষ্যতে কখনো এটা ফেস করব কিনা। আজকে 49 বছর বয়স হয়ে গেল, এরপরে ফেস করব কিনা আমি জানি না। কিন্তু প্রথমত মানে যখন আমি খাওয়াই তখন কি হয়, একটা ব্যাচ যখন খাচ্ছে তখন তারা পেছন পেছন ভৌ ভৌ করতে করতে আরেকটা ব্যাচ পর্যন্ত মোটামুটি পৌঁছেই দেয় বা হাফ পথ পৌঁছে দেয়। বাকিটুকু যখন আসি তখন আরেকটা ব্যাচ আমাকে মানে এসকর্ট করে নেয়, ওরা ছাড়ে, আরেকটা ব্যাচ এসকর্ট করে নেয়, আবার ওরা ছাড়ে, আরেকটা ব্যাচ এসকর্ট করে দেয়। এই করতে করতে কি হয়, পুরোটাই কিন্তু কুকুর পরিবৃত্ত হয়ে চলি। যে কারণেও হতে পারে যে এতটা ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। বরঞ্চ ভয় লাগে যে এই কুকুর যদি আমার পেছন পেছন আরেক ব্যাচের মধ্যে এসে ঢুকে পড়ে, তখন তাকে কি করে আমি ফেরত পাঠাবো। এরকমও ঘটনা ঘটেছে যে আমি সাইকেল নিয়ে একবার এই কুকুরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিচ্ছি, মানে তার ব্যাচে পৌঁছে দিচ্ছি, আবার আসছি যখন সে পেছন পেছন চলে আসছে। এরকম ঘটনাও ঘটেছে। তো এইগুলো নিয়ে অনেক বেশি আর কি ওরিড থাকি যে ওদের না অন্য কুকুরেরা অ্যাটাক করে, কিন্তু মানুষকে যে ভয় পেতে হবে বা মানে কি বলবো, প্রেতাত্মাকে যে ভয় পেতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমার মাথাতেই আসে না, বা ওই সময়টায় ওই ফিলিংসগুলো থাকেই না, কাজই করে না। তো যাই হোক, আমি যে সময়ের ঘটনার কথা বলছি সেটাও হচ্ছে ওই 1900 কত কত হবে ওটা, 68-69 এরকমের একটা ঘটনা। এটা আমার ঠাকুরদার মুখেই আমার শোনা। তো যাই হোক, আমার ঠাকুরদা কোনো একটা কারণে উনি আর কি কলকাতায় গিয়েছিলেন অশোকনগর থেকে ট্রেনে করে, এবং কোনো কারণে না, ওনার ভাইয়ের সম্ভবত ভাইয়ের ছেলের বিয়ে টিয়ে ছিল এরকম আর কি। ছেলের বিয়ে না, ছেলের সম্বন্ধ দেখতে গিয়েছিলেন আর কি, ভাইপোর সম্বন্ধ দেখতে গিয়েছিলেন। তো যাই হোক, সেই আর কি ভাইপোর সম্বন্ধ দেখতে গিয়েছে। যেদিন গিয়েছে সরি সেদিন মানে আগের দিন গিয়েছে, গিয়ে সেদিন রাত্রে থেকেছে, পরের দিন সম্বন্ধ দেখা টাকা হয়েছে, সেদিন থেকেছে, তারপরের দিন আর কি ভাইয়ের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে উনি ফিরছেন। এবার ফিরতে ফিরতে কি হয়েছে, ট্রেনে গন্ডগোল হয়েছে। ট্রেনে গন্ডগোল হয়ে বিরাটি মানে এমনিতে মানে ওনার ভাইদের বাড়ি ছিল দমদম, এবার বিরাটিতে কি হয়েছে, ট্রেনের গন্ডগোল হয়েছে। এবার বিরাটিতে ট্রেনের গন্ডগোল হওয়ার ফলে সেই ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। সেই ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে উনি মনে হয় রাত্রি 7টা কত ট্রেনে উঠেছিলেন যে 10টার মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু সেই ট্রেন 10টা তো দূর, রাত্রি মনে হয় 1:30 না 1:45 সময় এসে অশোকনগর স্টেশনে ল্যান্ড করেছে, মানে স্টেশনে এসে পৌঁছেছে। আর রাত্রি 1:45 সময় তখন আর কি অশোকনগর স্টেশনে মানে কোনো একটা ভ্যান রিক্সা বা কিছুই ছিল না, বা তখন অত কিছু ছিলও না। তো কী হতো, মানুষ সাধারণত স্টেশন থেকে হেঁটে যাতায়াত করতো। তো আমাদের যে বাড়িটায় আমরা বড় হয়েছি, সেই বাড়ির থেকে অশোকনগর স্টেশন যেতে হেঁটে, একটু জোর কদমে হেঁটে যেতে প্রায় 35 মিনিট সময় লাগতো। তো তখন আমার ঠাকুরদার একটু বয়স হয়েছে, তো ওনার মোটামুটি 45 মিনিট 50 মিনিট সময় লাগবে হেঁটে আসতে। তো উনি কি এপাশ ওপাশ দেখেছে যে না, নাথিং, কিছু নেই আর কি, চেপে আসার মতো কিছু নেই। তো উনিও হাঁটা শুরু করেছেন, এবং উনি একা হাঁটছেন না, ওনার সাথে আরও তো অনেক লোক আর কি ওরকম আটকা পড়েছিল, তারাও হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে এবার কি হচ্ছে, যে যার বাড়ির আর কি গলিতে পাচ্ছে, ঢুকে ঢুকে যাচ্ছে। এবার আমাদের যে বাড়িটা সেটা যেহেতু একটুখানি মানে অশোকনগর স্টেশন থেকে দূরে, সেই কারণে উনি হাঁটতে হাঁটতে মোটামুটি সবাই আর কি মানে আর কেউ নেই সাথে। তো উনি যখন তখন কি হচ্ছে, এবার একা হয়ে গেছে পুরো। আর তখন যথেষ্ট পরিমাণে রাস্তায় চোর ডাকাতের চোরের উপদ্রব ছিল, মানে ছিনতাইবাজদের উপদ্রব ছিল। এবার যাই হোক না কেন, মানুষকে তখন কি হতো, যদি কিছু পেত তো তার কাছ থেকে সেটা নিত, আর না পেলে তাকে প্রচুর মারধর করতো। এটা হচ্ছে একটা বিষয় ছিল।
তো সেইটা ভয় পাচ্ছে যে আবার এই কি ধরবে, মারধর করবে না তো লোকজন আর কি। উনি একটু তখন তাড়াতাড়ি হাঁটছে, কিন্তু যেহেতু একটু বয়স্ক মানুষ, বেশি তার জোরে হাঁটতে গেলে তার হাঁপ ধরে যাচ্ছে। ফলে কি হচ্ছে, একটু হেঁটে আবার একটু স্লো হাঁটছে, আবার হাঁটছে। তো এইরকম মানে যখন হাঁটছে, তখন মাঝ পথে কোনো একজন মহিলা ওনাকে ডাকছে, কাকা কাকা। তো উনি ভাবছে যে কে কাকা কাকা বলে ডাকছে রাত দুপুর, মানে তাতে আরো ভয় পেয়ে গেছে আমার ঠাকুরদের, যে কাকা কাকা বলে কে ডাকছে, মানে এটা আবার কোনো ফাঁদ না তো। তা বলছে, ও কাকা দাঁড়াও না, একটু দাঁড়াও, আমি একা একা আসছি, একটু দাঁড়াও না, আমি তাহলে তোমার সাথে যাব। তখন আমার ঠাকুরটা না মানে এই সেদিন ছিল শনিবার। হ্যাঁ, তো আমার ঠাকুরদা কিন্তু এইগুলো খুব মানতেন, যে এইরকম হঠাৎ করে মানে ডাকলেই সাড়া দিতে নেই, বা ওই 3বার ডাকলার পরে সাড়া দিতে হয়। তো মানে ওই মেলা কাকা কাকা বলে ডাকছে, আবার খানিকক্ষণ পরে কাকা কাকা বলে ডাকছে, এরকম আর কি। তো আমার ঠাকুরদা আর কি গুরুত্ব না দিয়ে হেঁটে যাচ্ছে। তা বলছে কি, তোমাকে আমি দাঁড়াতে বলছি না, আমি একা একটা মেয়ে মানুষ, আমি এইভাবে ডাকছি, তুমি একটু দাঁড়াচ্ছ না। তো আমার ঠাকুরটা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কিন্তু পেছনে সে তাকায়নি। সে বলছে যে হ্যাঁ কি হয়েছে, বলো বা বল, যাই হোক বলেছে। বলার পরে বলছে যে আমি এরকম হরিপুরে থাকি। হরিপুর হচ্ছে আমাদের যে বাড়িটা, সেটা হচ্ছে যে স্টপেজটায়, তার পরের স্টপেজটা হচ্ছে হরিপুর, মানে বাস স্টপেজে হচ্ছে হরিপুর। আমি হরিপুরে থাকি কাকা, আমি একটু তোমার সাথে যাব, এই রাস্তাটা তো ভালো না, আমি একা একা যাওয়ার সাহস পাচ্ছি না। তখন তুই করেই বলেছে আমার ঠাকুরদা, বলছে যে হ্যাঁ আয়, চলে আয় আমার সাথে, আমি যাচ্ছি, তুই আয়। বলে তুমি একটু আস্তে হাঁটো, আমি তো নাহলে মানে যেতে পারছি না। বলে হ্যাঁ আমি আস্তেই হাঁটছি, তুই আয়। বলে আমার ঠাকুরটা একটু স্পিডটা কমিয়ে দিয়েছে। এবার সেই মেয়েটা বলছে, ও ও কাকা তোমার বাড়ি কোথায়। এবার আমার ঠাকুরদা যেটা নোটিশ করেছে সেটা হচ্ছে যে ও বলছে কথা পেছন দিক থেকে, ও কাকা তোমার বাড়ি কোথায়, কথাটা শোনা যাচ্ছে সামনের দিক থেকে বা একটা পাশের দিক থেকে, পাশ থেকে। তখন বলছে কিন্তু আমার ঠাকুরদা বুঝতে পারছে ও কিন্তু পাশে নেই, ও পেছনে, মানে যে আসছে সে পেছনে। বলছে কাকা তোমার বাড়ি কোথায়। তো আমার ঠাকুরদা বলছে যে এই তো আমাদের বাড়ি তালতলায়। ও কাকা তোমার কয় ছেলে মেয়ে, এই হেন তেন, ওই মানে মহিলাটা কথা বলেই যাচ্ছে। আর আমার ঠাকুরদা হু হা হ্যাঁ, কোনোটা উত্তর দিচ্ছে, কোনোটা উত্তর দিচ্ছে না। আমার ঠাকুরদা কিন্তু পাল্টা তাকে কোনো কথা জিজ্ঞাসা করছে না। এইবার ওই জায়গাটায় আসতে আসতে একটা জায়গার পরে, তার নাম হচ্ছে ভৈরবতলা, ওইখানে একটা মানে শিবের মন্দির, কালীর মন্দির, এরকম মন্দির আছে। এবং সেই জায়গাটা, মানে সেই জায়গাটা পার হয়ে ওই মন্দিরটার চাতালের ওপর দিয়ে আসতে হয়। এবার আমার ঠাকুরদার তো প্রথম থেকেই একটা সন্দেহ হয়েছে যে যে আসছে কাকা কাকা বলে, তা সে তো পাশে এসে হাঁটবে, তার যদি ভয়ই করে সে তো পাশে এসে হাঁটবে, সে তো ওরকম পেছন পেছন হাঁটবে না। তো আমার এবং যেখান থেকে এই মহিলাটি আর কি প্রথম কাকা কাকা বলে ডেকেছে, সেইখানটায় একটা অশ্বত্থ গাছ ছিল, মানে সেই অশ্বত্থ গাছটা পার হয়ে এসেছে তারপরে কিন্তু ডেকেছে, ওই অশ্বত্থ গাছ তলা থেকে কিন্তু ডাকেনি। হয়তো আমার ঠাকুরদা পার হয়ে এসছে, কিন্তু ওই মহিলা অশ্বত্থ গাছ তলা থেকেই ডেকেছে। তো যাই হোক, আমার ঠাকুরদা তার পেছন ঘুরে দেখেনি। তারপরে যখন ওই ভৈরবতলায় এসেছে, তখন আমার ঠাকুরদা জিজ্ঞাসা করছে, এই তোর নাম কি রে, তুই তো এতক্ষণ ধরে আসছিস আমার সাথে, তোর নাম কি, তুই কোন বাড়িতে থাকিস। তখন না আমার ঠাকুরদার কোনো উত্তর পাচ্ছে না, মানে কোনো উত্তর নেই, তখন একদম পিন ড্রপ সাইলেন্স। তখন আমার ঠাকুরদা কনফার্ম হয়ে গেছে যে এটা কোনো মানুষ নয়। হ্যাঁ, এইবার কি হয়েছে, আমার ঠাকুরদা মানে ওই ভৈরবতলায় দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করেছে। ঠাকুর নমস্কার করে, মানে ওই রাত্রেবেলাও, মানে আমার ঠাকুরটা কিন্তু ঘামছে তখন ভৈরবতলায় দাঁড়িয়েছে, ঠাকুর নমস্কার করেছে। আর ওই ভৈরবতলায় ভৈরবের মন্দিরে তখন সারা রাত একটা প্রদীপ জ্বলতো, একটা বড় প্রদীপ তেল দিয়ে জ্বালানো থাকতো, মানে সারা রাত ওইটা জ্বলতো। এবার নমস্কার করেছে, নমস্কার করে আবার ওই মন্দিরের যে গেট, সেই গেটটা ছুঁয়ে নমস্কার করে এবার আবার যখন চাতাল থেকে নেমেছে, তখন আর কি মেয়েটা বলছে, কি জিজ্ঞাসা করছিলে কাকা আমাকে, আমার নাম। তখন ও বলছে যে আমার নাম শিপ্রা। কেন গো কাকা আমার নাম জিজ্ঞাসা করছো, তুমি চেনো না, আমি হচ্ছে অমুক বাড়ির মেয়ে বলে ওইরকম আর কি একটা বলছে যে
আমি হচ্ছে ওরকম বসাক বাড়ির মেয়ে, তুমি জানো না ওই যে ওইখানে থাকে, ওই যে কল্যাণগড় বাজারের পথ দিয়ে কি একটা মাঠ একটা বলছে, এখন আমার মনে মনে নেই, আইএস এর মাঠ না বিএস এর মাঠ, কিরকম একটা মাঠ ছিল, ওই মাঠের পাশে আমার বাড়ি। ওইখানে যে আমার বাবার নাম বলবে গিয়ে চিনতে পারবে। আমার ঠাকুরদা আর কিন্তু একটা কথাও বলছে না, কারণ ওই ভৈরবতলায় দাঁড়িয়ে ঠাকুরদা অন্তত পক্ষে 3-4বার ওকে জিজ্ঞাসা করেছে, এই তোর নাম কিরে, কিরে তুই নাম বলছিস না যে। ও কিন্তু কোনো কথা বলেনি। তখন বলছে, ও কাকা তুমি আমার সাথে কথা বলবা না? তো আমার ঠাকুরদার কিছু বলেনি। তা এবার যখন ওই তালতলাতে এসেছে আমার ঠাকুরদা কিন্তু তখন অলরেডি ওই দীক্ষা নিয়েছে যে মন্ত্রে, সেই মন্ত্র জপতে শুরু করেছে, মানে মনে 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 মন্ত্র জপছে, সেই কারণে মুখে আর কোনো কথা বলছে না। তখন বলছে, ও কাকা আমার বাড়ি তো ওই হরিপুরে, তুমি আমাকে একটু এই মাঠটা পার করে দেবে? আমাদের ওইখানে একটা মাঠ ছিল, মানে হরিপুরের ওখানে একটা বিশাল বড় মাঠ, ওই মাঠটা পার হয়ে এক হরিপুরে যাওয়া যায়, নাহলে সোজা পথ দিয়ে গিয়ে আবার মেইন রোড দিয়ে ঘুরে হরিপুরে যাওয়া যায়, এবার মাঠ দিয়ে গেলে সোজা হবে। বলছি, ও কাকা আমাকে একটুখানি মাঠটা পার করে দাও না, তাহলে আমি চলে যাবো, আমাকে মাঠটা পার করে দাও শুধু, তাহলেই আমি চলে যেতে পারবো। কারণ ঠাকুরদা তো বুঝেছে যে ওর মতলব খুব খারাপ, ওর একটা বাজে মতলব আছে। তখন আমার ঠাকুরদা মানে আমাদের বাড়িটা হচ্ছে ওই তালতলা থেকে বাহাতে ঢুকে যেতে হবে স্টেশন থেকে। এবার আমার ঠাকুরটা কি করেছে, বাহাতে টার্ন নিয়ে নিয়েছে। তখন ওই মেয়েটা ওই তালতলায় দাঁড়িয়ে বলছে যে, কি গো কাকা, আমি একটা মেয়ে মানুষ, আমাকে তুমি এইভাবে ছেড়ে দেবে? তুমি আমাকে একটুখানি পৌঁছে দাও না, মাঠটা শুধু পার করে দাও, তাহলেই আমি চলে যেতে পারবো। মানে আমার ঠাকুরটা বলছে, হ্যাঁ আমার হাতে তো জিনিসপত্র রয়েছে, তুই একটা কাজ কর, এই বাড়ির ভেতরে এসে দাঁড়া, আমি জিনিসগুলো রেখেই, মানে আমি বারান্দাতে জিনিসগুলো রেখেই, আমি বাড়ির লোককে ডেকে জিনিসটা দিয়েই আমি তোকে নিয়ে পৌঁছে দেবো। তখন মেয়েটা এগিয়েওছে, মানে আমার ঠাকুরটা বুঝতে পারছো পেছন পেছন এগিয়েওছে, কিন্তু আমাদের বাড়িতে মানে ঢুকতে গেলে একদিকে হচ্ছে তুলসীতলা আর একদিকে হচ্ছে দোল 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 মঞ্চ। হ্যাঁ, এইবার আমার ঠাকুরদা ঢুকে গেছে বাড়িতে, ঢুকে গিয়ে বলছে, কিরে, মানে ঠাকুরটা কিন্তু তখনও পেছন ঘোরেনি, কিরে আয় ভেতরে ঢোক, ভেতরে ঢুকে আয়, বস, আমি জিনিসপত্রগুলো ঘরে রেখে আসি, তারপরে আমি তোকে পৌঁছে দিচ্ছি, তুই বস, আমাদের বাড়িতে তো বসতে অসুবিধা নেই, না হলে তুই বস, আমি সকালবেলা তোকে পৌঁছে দেবো, আর কতটুকু রাত্রি বাকি আছে, তুই বস, তুই তো এতক্ষণই বাড়ির বাইরে ছিলি, তুই বস। তখন আমার ঠাকুরদা বলছে যে ও একটা বাংলায় গালাগালি করে, মানে একটা কাঁচা বাংলায় গালাগালি করে, মানে বলছে যে তুই কি আমাকে মারতে বাড়িতে ঢুকতে বলছিস, তুই কি আমাকে মারবি দেখে বাড়িতে ঢুকতে বলছিস, হ্যাঁ বলে একটা গালাগালি করে একদম। তারপরে আর কোনো রকম কোনো কিন্তু আওয়াজ নেই, তখনও কিন্তু আমার ঠাকুরদা দরজা, মানে আমাদের দরজায় টোকাও দেয়নি, মানে তার আগেই এই ঘটনাগুলো মানে ঘটেছে। তখন আমার ঠাকুরদা উঠে, মানে ওইখানে মানে কি বলবো, বারান্দায় উঠে তখন আমার মানে মাকে, ঠাকুমাকে, এদেরকে আর কি ডেকেছে, ডাকার পরে তারপরে আর কি বলছে যে ওরকম ওই দা দা আগুন আর কি এইগুলো আনতে, যে ওই আর কি আছে না, শ্মশানে থেকে আসলে যে সমস্ত ছুতে হয়, তখন আর আমাদের বাড়িতে নিম গাছও ছিল, ওই নিম পাতা টিম পাতা ওই সমস্ত করে টোরে কি কি আর কি করার রিচুয়ালস, যেগুলো শ্মশান থেকে এসে রিচুয়ালস করে, সেই রিচুয়ালস করে তারপরে ওই রাত্রেবেলায় পুরো স্নান টান করে জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু, মানে ওই শীতের রাতেও, তবে আমাদের টিউবওয়েল ছিল, টিউবওয়েলের একটা বিশেষ ব্যাপার আছে, টিউবওয়েলের জল কয়েকটা চাপ দিলেই না ভেতর থেকে গরম জল ওঠে, যাই হোক সেই সময়ও পুরো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে, মানে উনি কিন্তু ঘরে আর ঢোকেনি। এবার আমার ঠাকুরদার কথা হচ্ছে যে নিশ্চয়ই তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ওই আর কি ওর মেরে ফেলার আর কি, বা কিছু একটা করার আর কি মতলব ছিল, এবং আমার ঠাকুরদা কিন্তু তাকে একবারও ফিরেও দেখেনি যে তার সেই মেয়েটির চেহারা কেমন ছিল বা কোন বয়সের মহিলা বা কোনো কিছুই দেখেনি, এবং সেও কিন্তু একবারও সামনেও আসেনি, পাশেও আসেনি, সে কিন্তু পেছনেই আসছে, এবং সে পেছন থেকে কথা বলছে, কখনো তার কথা পাশ থেকে শোনা যাচ্ছে, কখনো তার কথা সামনে থেকে শোনা যাচ্ছে, মানে পেছন থেকেই কিন্তু সে কথা বলে যাচ্ছে, সে কখনো কিন্তু তার কথা কখনোই কিন্তু পেছন থেকে শোনা যাচ্ছিল, এটা কিন্তু ঠাকুরদা পায়নি। মনে হচ্ছে নাহলে পাশ থেকে কথা বলছে, নাহলে সামনে থেকে কথা বলছে, নাহলে ওপর থেকে কথা বলছে, এরকম আর কি বিভিন্ন লেভেলের থেকে শোনা যাচ্ছে, কিন্তু
মানে পেছন থেকে যে ডাকছে পেছনের কথা শোনা যায়নি। তো এরকম আর কি, ঠাকুরদার একটা নিজস্ব সেন্স ছিল যাতে উনি বুঝতে পারতেন, ওনার এরকম আর কি এক্সপিরিয়েন্স আরও কিছু বাংলাদেশে থাকাকালীনও হয়েছে, যে কারণেই উনি বুঝতেন কোনটা আসল মানে মানুষ বা কোনটা প্রেতাত্মা। উনি কিন্তু এই বিষয়গুলো উনি বুঝতে পারতেন। ওনার মাছ ধরার কিছু এক্সপিরিয়েন্স আছে, যে সময়ে উনি বহুবার এরকম প্রেতাত্মার পাল্লায় উনি পড়েছেন। সেই সমস্ত কিছু গল্পও আমার স্টকে আছে, মানে ঘটনা আমার স্টকে আছে, সেগুলো অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করা যাবে। আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শীতকে ভালোভাবে এনজয় করুন। আর আমি যেহেতু পশুদের নিয়ে কাজ করি, পথপশুদের নিয়ে কাজ করি, সে কারণে সবাইকে রিকোয়েস্ট যে আপনার বাড়ির পাশে যে সমস্ত পথপশু আছে তাদের অন্ততপক্ষে একটা যদি বস্তা দিতে পারেন এই শীতের দিনে, একটা বস্তা বা একটা কাপড়, আপনাদের অনেক উদ্বৃত্ত কাপড় থাকে যেগুলো আপনারা আর ব্যবহার করেন না, সেগুলো যদি একটু পেতে দেন তাহলে ওদের একটু শীতের ভাবটা একটু কম লাগে। আমি জানি সেই কাপড়গুলো চুরি হয়ে যায়, অনেকেই আপনারা বলবেন, কিন্তু তবুও যতটা সম্ভব একটু কাপড়ের মধ্যে যদি খড় পেঁচিয়ে দিতে পারেন বা আরও টুকরো কাপড় যেগুলো দর্জির দোকানে পাওয়া যায় সেরকম যদি পেঁচিয়ে একটু মানে কি বলবো একটা তোষকের মতন করে দিতে পারেন ওদের জন্য, তাহলে হয়তো একটুখানি একজনকে পারলে একজনকেই ওরা একটুখানি শীতের রাত্রিগুলো থেকে বাঁচতে পারে। আর এই শীতের রাতে ওদের কাউকে খালি পেটে রাখবেন না। আপনি যদি 4টে বিস্কুটও পারেন বা 1 মুঠো ভাত পারেন দেবেন, কারণ এই শীতের রাতে শীতের ঠান্ডার সাথে যুদ্ধ, আর খালি পেটে এইটা বড় কষ্টকর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.